ভোটের লিস্টে নাম বাদ গেল, ভোটের লিস্টে এসআইআর অনেকে আমরা বিপদে পড়লাম। তাকে দেখেছিলাম তিনি কালো কোট করে সুপ্রিম কোর্টে আপনাদের জন্য আমাদের জন্য লড়াই করেছেন। আবার তিনি বলেছেন যাদের নাম ডিলিট হয়েছে, লাস্ট অফ অল যাদের নামটা ডিলিট হয়েছে, উনি পরিষ্কার বলেছেন, অভিষেক যে বলেছেন 4 মে রেজাল্ট আউট হবে, তারপরে দেশের সরকারের দায়িত্বে উনি ফিরবেন। সরকারের দায়িত্বে ফেরার পর কথা দিয়েছেন 4 জুনের ভিতরে ডিলিট হওয়া সমস্ত নাম আবার ফিরিয়ে আনার জন্য তিনি সুপ্রিম কোর্টে আরেকবার দাঁড়াবেন। এত মানুষের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হলো, এর জন্য ষড়যন্ত্র কার? জ্ঞানেশ কুমারের। কি ভালো নামটা জানেন? জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার। তো জ্ঞানেশ কুমার এই ষড়যন্ত্র করছে কেন? বিজেপি তার টাকা পয়সা দেয়, তাই বিজেপি তার মাইনে দেয়, তাই তাহলে যার গুণ গাইতে হবে, যার নুন খেতে হয় তার গুণ গাইতে হয়। তো বিজেপি যেভাবে চালাচ্ছে এনারাও সেইভাবে চলছেন। তাহলে যে বিজেপি ষড়যন্ত্রের কারণে 90 লক্ষ মানুষ আজকে যাদের নাভিশ্বাস উঠেছে, এই 90 লক্ষ মানুষের নাম পুনরায় জায়গায় ফেরাবার জন্য ভাই আপনার কি ক্যাপাসিটি আছে, কি প্ল্যান আছে আপনার হাতে, কি সিস্টেম আছে আপনার হাতে, কি নিয়ে আপনি মানুষের পাশে দাঁড়াবেন? মানুষের এই কঠিন পরিস্থিতিতে কি সাহস আপনি দেবেন? বললেন আমাকে আপনারা দিন, আমরা যা আছি তো ভালোই আছি, আর 199 জন হলে 200 পেয়ে যাব, মোটামুটি গোটা বাংলা আমরা দারুণ সুন্দর করে চালাবো, লোকে লোকারণ্য জনমানব শুনবে। আজীব তামাশা, আশ্চর্য রকমের তামাশা। এখানে যত মানুষ আপনারা রয়েছেন, আমি খুব খোলামেলা কথা বলতে ভালোবাসি। যদিও আমি রাজনীতির জগতে একেবারে আমার বয়স 1 বছর 1 মাস, 1 মাস আমার বয়স এখনো পুরো হয়নি। তো 1 মাস বয়স মানে আমি এখন নলে দুধ খাই, 1 মাসের বাচ্চা নলে দুধ খায়। তো এই নলে দুধ খাওয়া আমি বাচ্চা ছেলেটা, এই জগতের বাচ্চা ছেলেটা, আমি এই ভাষাটা তো বুঝি। দেশের রাজ্যের সুবিধা অসুবিধা ভালো মন্দ অনেক কিছু থাকতে পারে। আপনি দায়িত্ব নিয়ে বলতে পারবেন, আপনি আপনার স্বামী, আপনার বাবা, আপনার মা, আপনার সংসারের 2-3টে বাচ্চা, এই 6টা মানুষের সব জায়গায় একমত হতে পারেন? কিছু কিছু মতানৈক্য, কিছু মতানৈক্য থেকেই যাবে। 6টা মানুষের একটা ছোট্ট সংসারে কিছু মতানৈক্য থাকতে পারে, কিন্তু দিনের শেষে এ বললো আজকে গোস্ত আর শাক রান্না হোক, মেজেটা বললো ডাল আর আলোচনা করা হোক, সেজেটা বললো ট্যাংরা মাছ আর বেগুন রান্না করা হোক। শেষ দিনের শেষে মা শুয়ে মতো দেখলো পটলটা এগুলো ভালো আছে, বেগুনটা যেন শুকিয়ে যাচ্ছে, তাহলে পটলটা আজকে থাক, বেগুনটা রান্না করি। মা তো চিন্তা করবেন সংসারে কোনো জিনিস যেন ক্ষতি না হয়, তাই না? মা চিন্তা করলেন আলু কাটা তো অজনা ধরেছে, তাহলে আজকে যদি রান্না না করি কালকে আরো ক্ষতি হবে, তাহলে পচা আলুগুলো কেটে খারাপগুলো বাদ দিয়ে ভালোগুলো রান্না করি। তো দিনের শেষে মা যেটা রান্না করে, দাবি অনেকের অনেক রকম থাকে, কিন্তু দিনের শেষে মা যেটা রান্না করে সংসারের সবাই কিন্তু সেটাকে গ্রহণ করে। কেউ তখন আর বলে না যে আমি আমার নির্দেশ মতো রান্না হয়নি, আমি মোটে খাবো না। যারা দিদিকে নিয়ে এত মন্তব্য বক্তব্য পেশ করছেন, একটু একটু মেহরবানি করে কি বলবেন লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু আর এই ধরনের যতগুলো প্রজেক্ট আছে, খুব হিম্মতের সঙ্গে কি বলবেন এই জায়গায় দাঁড়িয়ে ফুলের মালা দিয়ে বরণ করা হবে যে আমি দিদিকে পছন্দ করি না বলে দিদির যাবতীয় পরিষেবা আজকে এখানে আমি ত্যাগ করলাম। তৃণমূলের যত পরিষেবা আছে, দিদি যখন খারাপ তাহলে দিদির মালজালগুলো কথা বলে দিদির মালজালগুলো খারাপ। তো দিদি যখন খারাপ, অভিষেক যখন খারাপ, দলটা যখন খারাপ, তাহলে এই দলের যে সুবিধাগুলো ভোগ করছেন এখানে একটু দাঁড়িয়ে একটা দিন সভা করে বলে দেন যে দিদি খারাপ, তাই দিদির মালও খারাপ, আমরা একটা কিচ্ছু নেব না। এখানে দাঁড়িয়ে বলুন, ভাববো যে বুকের পাটা শক্ত আছে, ভাববো কথার সঙ্গে কাজের মিল আছে। দিদি খারাপ কিন্তু দিদির মালটা খুব ভালো। শাওরি বিরাট বড়, কিন্তু শাওরির মেয়েটা বিশাল ভালো।
শাশুড়ি দারুণ বর, কিন্তু শাশুড়ি মেয়েরা দারুণ ভালো। আরে ভাই, শাশুড়ির মেয়েটা যদি ভালো হয়, তাহলে এই মেয়েটা যে গাছে ফলন হয়েছে সেই গাছটাকে তো সকাল সন্ধ্যা শ্রদ্ধা করা উচিত। কারণ এই গাছটা যে ফল জন্ম দিয়েছে, সেই ফলটা যদি ভালো হয়, তাহলে এই ফলটা যে গাছ জন্ম দিয়েছে সেই গাছের সঙ্গে গাদ্দারি করা, তার মানে চরম বিশ্বাসঘাতকতা করা। অনুরোধ করছি আপনাদের কাছে, এখানে অনেক মায়েরা আছেন, বোনেরা আছেন, ভাইরা আছেন, আর এই মায়েরা যারা আছেন অনেকগুলো মা তো। এই জন্য রাজনীতির বাইরে দাঁড়িয়ে আপনাদের জন্য আমার ছোট্ট একটা কথা, জীবনের সবচেয়ে বেশি সম্পদ আপনার কাছে আপনার সন্তান। বাপ কিন্তু সন্তান মানুষ করে না, সন্তান মানুষ করে কে? এখানে তো বহু বাপ আছে, কেউ একটা বলতে পারবে রাত্রিবেলা বাচ্চা কাঁথায় পেশাব করলে কোনো বাপ উঠে কাঁথা পাল্টে দেয়? হ্যাঁ, খাটের থেকে ওখান থেকে এসে এদার দিয়ে হাত দিয়ে ওর ওই মা ওর নোট বাচ্চাটা হিসু করে কাঁথাটা পাল্টে দেয়, কিন্তু নিজে কোনোদিন কাঁথা পাল্টায় না। পুরুষ মানুষ শুধুমাত্র সংসার পরিচালনার অর্থের যোগানটা দিয়ে যান, বাকি যাবতীয় রিস্ক, যাবতীয় দায়িত্ব মাকে পালন করতে হয়। তাই আপনারা যারা মা আছেন, আপনার গাড়ি বাড়ি জমি জলকর ভাটা সমস্ত কিছু চেয়ে আপনার কাছে সবচেয়ে দামি সম্পদ হলো আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে। তাই গাড়ি বাড়ি জলকর ওসব যত্ন না করে সন্তানটাকে যত্ন সহকারে লেখাপড়া শেখান। একদিন যদি আপনার সন্তান লেখাপড়া শেখে, ওর জমি গাড়ি বাড়ি জলকর কিছুই দিতে হবে না, শিক্ষা দিয়ে ভালো মানুষ তৈরি করুন। আপনি মাথা উঁচু করে বাঁচতে পারবেন, আপনার সন্তানও মাথা তুলে বাঁচতে পারবে। সুযোগ বুঝে রাজনীতির বাইরেও এই কথাটা আপনাদের কাছে আমার ছোট্ট দাবি। আর শেষ কথা, আজকের এখানে যত মানুষ এসেছেন সবাইকে সালাম ও শ্রদ্ধা জানিয়ে বলছি, পশ্চিমবঙ্গের উপরে হিংস্র বাঘের থাবা। ভারত অন্য দেশের সঙ্গে যুদ্ধ করেছে, যত সৈন্য সেনা নামিয়েছিল, এবারের ইলেকশনে পশ্চিমবঙ্গে তার চাইতে বেশি সেনা নামানো হয়েছে। তারা ইডিকে কাজে লাগিয়েছে, তারা সিবিআইকে কাজে লাগিয়েছে, তারা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের যতগুলো ব্রাঞ্চ আছে দেশ পরিচালনার জন্য, যাদের দায়িত্ব ছিল দেশের চাকর হয়ে কাজ করা, তারা এখন মোদি আর অমিত শাহ চাকর হয়ে কাজ করছে। উদ্দেশ্য একটাই, পশ্চিমবঙ্গটাকে দখল দিতে হবে। আর এই পশ্চিমবঙ্গে দখলদারিত্বের তাদের সব চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। এই কঠিন চেষ্টার মাঝখানে আমি ছোট্ট দাবি আপনাদের কাছে বলছি, বাঘের হামলা যখন পশ্চিমবঙ্গে পড়েছে, বাঘ তারা তো গ্রামটার নাম সাতাতিয়া। এই সাতাতিয়া গ্রামে যদি বাঘ ঢোকে, সাপোজ সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলে থাকে যারা, কখনো কখনো নদী সাঁতরে বাঘ এপাশে চলে আসে, গ্রামে যদি বাঘ ডাকে, তাহলে এই গ্রামে হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে। বাঘ তাড়াবার দায়িত্ব শুধু কি মুসলমানের, শুধু কি হিন্দুর, শুধু কি খ্রিস্টানের? তাহলে বাঘ তাড়াবার দায়িত্ব কি গ্রামের গরু আর ছাগলের? কাদের দায়িত্ব? সকলে, মানে মানুষের। এইটা বলতে দেরি হচ্ছে, মানুষের দায়িত্ব বাঘটাকে হয় বন্দি করা, না হলে মারার চেষ্টা করা, না হলে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া। তবে তাড়িয়ে দেওয়া মানে আবার অন্যকে বিপদে ফেলা। বন দপ্তরকে খবর দিয়ে বা নিজেরা মিলে জাল দিয়ে ধরে বা যেভাবেও জন্তু মারাটা ঠিক নয়। ফার্স্ট চেষ্টা করা খাঁচায় বন্দি করা, যদি একান্ত না পারা যায় তাহলে তাকে মারতে হবে। অনেকটা মানুষের প্রাণ রক্ষার তাগিদে বাঘ মারা যেতে পারে। তো গ্রামের কিছু মানুষ বাঘ তাড়াবার জন্য বেরিয়ে এলো। তো জিজ্ঞেস করলাম, তোমরা বাঘ তাড়াবে? তা বলে হ্যাঁ। আমি কি দিয়ে তাড়াবে? তাহলে পাকাটি নিয়ে এসেছি, হাতে সবার 2-4টে করে পাকাটি আছে। তা আমি বলি, ভাই তোদের খবর কি? তাহলে বাঘ তাড়াতে এসেছি। আমি কি দিয়ে তাড়াবি? তাহলে ঝাড়ের কুঞ্চি কেটে নিয়ে এসেছি। ওদের হাতে পাকাটি, এদের হাতে কুঞ্চি, এরা বাঘ তাড়াবে। আমি ভাই তোর খবর কি রে? তাহলে আমার বাড়িতে পুরনো দুটো ভুল লাগা আঁকড়া ছিল। আঁকড়া বোঝেন নাকি? আঁকড়া ওই নাঙল আর বাঁশি দেওয়ার জন্য কাজে লাগানো হয়। তো দুটো আঁকড়া নিয়ে এসেছি।
তুই পাকাটি দিয়ে বাঘ তাড়াবি, তুই কুঞ্চি দিয়ে বাঘ তাড়াবি, তুই আঁকড়া দিয়ে বাঘ তাড়াবি। ভাই তোর খবর কি? তা বলছে আমার দাদু এককালে জমিদার ছিলেন, আর সেই কালের রাইফেল একটা রয়েছে লাইসেন্সের, এই গত মাসে রিনিউ করে এনেছি, একদম ওকে, আমি রাইফেলটা নিয়ে বাঘ তাড়াবো। এখন আপনি গ্রামের নাগরিক হিসাবে এই বাঘ তাড়ানোর জন্য আপনার একটু ছোট্ট দায়িত্ব আছে, যে বাঘটা তাড়াতে পারলে আমরা সবাই নিরাপদ, না তাড়াতে পারলে আমরা সবাই বিপদে থাকবো। এখন আপনারও ইচ্ছা বাঘ তাড়াবার কাজে অংশ নেবেন। এক দলের হাতে বাকাটি, এক দলের হাতে কুঞ্চি, এক দলের হাতে আঁকড়া, আর এক দলের হাতে রাইফেল। আপনি বাঘ তাড়াবার জন্য কোন দলে যাবেন? জোরে বলেন। রাইফেলের দলে। এটাই যদি বুদ্ধি বিবেক চেতনাশীল মানুষের কাজ হয়। কারণ যারা পাকাটি নিয়ে এসেছে ওরা বাঘ তাড়াবে না, বরং বাঘ ওদের তাড়াবে। কুঞ্চি আর আঁকার ভয়ে বাঘ তো পালাবে না, বরং বাঘ ওদেরকে সকালের ব্রেকফাস্ট বানাবে। কিন্তু যার হাতে রাইফেল আছে, এইরকম একটা মানুষ বাঘের মওড়া দিতে পারে, আমরা তার পিছনে শক্তি যোগাতে পারি। আজকে পশ্চিমবঙ্গের উপরে দিল্লির হিংস্র বাঘের থাবা, এই থাবা থেকে ভারতবর্ষের একটা রাজ্য পশ্চিমবঙ্গকে মুক্তি দেওয়ার জন্য, মুক্ত রাখার জন্য বাঘটা তাড়াতে এখানে অনেক পলিটিক্যাল দল আছে। কেউ পাকাটি নিয়ে বিজেপি তাড়াবে, কেউ কুঞ্চি নিয়ে বিজেপি তাড়াবে, কেউ আঁকড়া নিয়ে বিজেপি তাড়াবে। মমতা ব্যানার্জি বললেন আমার হাতে 213টা এমএলএ আছে, এই 213টা এমএলএ এবারে ইলেকশনে আরো কিছু বাড়িয়ে নিয়ে আমরা পশ্চিমবঙ্গ থেকে দিল্লির বাঘ এমন ভাবে তাড়িয়ে দেব, চরমেও তারা যেন পশ্চিমবঙ্গে আর কখনো রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করতে না পারে। আপনি গেলেন পাকাটির দলে, একবার জিজ্ঞেস করুন না, ভাই তুমি বাঘ তাড়াবে কি আছে? তাহলে আমার হাতে একটা বাঘাটি আছে, একটা পাটকাঠি আছে, আর 199টা হলে 200 হয়ে যাবে। আমি পাট চাষ করেছো কটা? তাহলে 33টা। খেতে 33টা পাট চাষ করে 199টা পাকাটির স্বপ্ন দেখছেন, তার মানে পুজো চায় চিত হিসেবে। এটা কি কখনো সম্ভব? আর এই কথা বলে সরল সাদাসিধে কিছু মানুষকে ভুল বুঝিয়ে এইভাবেই তারা ঘোর পথে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমি অনুরোধ করছি, আমাদের ওই মেডিকেলের একটা ওষুধ আছে, ওরে একটা ওষুধ মিক্সচার বলে, একটা পুরিয়া বলে, একটা ক্যাপসুল আছে, একটা ট্যাবলেট আছে, এরকম আছে না বিভিন্ন নাম। ওগুলো হলো ওষুধের ভঙ্গিমা। একটা ওষুধের নাম হলো ক্যাপসুল। এই ক্যাপসুলের উপরে একটা প্লাস্টিকের কভার লাগানো থাকে। ভিতরের ওষুধটা এত পরিমাণ তিতো যে ওই ওষুধের ট্যাবলেট করে দিলেও রুগী খেতে পারবে না, পুরিয়া করে দিলেও রুগী খেতে পারবে না, গুলে দিলেও সিরাপ করে দিলেও রুগী খেতে পারবে না। সেই জন্য অত্যন্ত তিতো, অত্যন্ত বিস্বাদ ওষুধটাকে খুব হালকা প্লাস্টিকের প্যাকিং করে দুটো খাপে এইভাবে লাগিয়ে দেওয়া হয়। রুগী যখন খায় তিতো একটু বুঝতে পারে না। বিজেপি ডাইরেক্ট আপনাকে বিজেপির ওষুধ গেলাতে পারেনি বলেই আমাদের মতো কিছু ক্যাপসুল মার্কা দালাল পুষে প্লাস্টিকের ক্যাপসুলের ভিতরে আপনাকে বিজেপির দাওয়াই খাওয়াবার চেষ্টা চলছে। এর থেকে আমি আপনাদেরকে সাবধান আর সতর্ক হওয়ার জন্য অনুরোধ করছি। ওই ক্যাপসুলের ভিতরে ভয়ঙ্কর বিষাদ তিতো আছে, যে তিতো আপনি কখনোই সহ্য করতে পারেন না। তাই অন্য রঙের, অন্য কালারের প্যাকেট করে আপনাকে বিজেপি ওষুধ খাওয়ানোর জন্য দালাল পুষেছে। এর থেকে আপনাদেরকে সাবধান আর সতর্কতা হওয়ার জন্য অনুরোধ করছি। অভিষেকজি, মমতা ব্যানার্জি, এই সংগ্রাম বাংলা বাঁচাবার, হিন্দু মুসলিম শিখ ইসাই দলিত আদিবাসী সিডিল কাস্ট সিডিল ট্রাইব যাদেরকে নিয়ে দীর্ঘ জীবন আমি কাজ করেছি, সিডিল কাস্ট সিডিল ট্রাইবদের জন্য দীর্ঘ জীবন তাদের সঙ্গে আমার থাকা, তাদের সঙ্গে মুভমেন্ট আমার অংশ নেওয়া, তাদের ভালোবাসার সুখ দুঃখের সাথে জড়িয়ে থাকার অভিজ্ঞতার ফলেই বলছি, এই সকল জাতের, সকল ধর্মের, সকল শ্রেণীর মানুষকে সঙ্গে নিয়ে চলবার মানসিকতা যে দলের রয়েছে
সেই মমতা ব্যানার্জি আর অভিষেকজিকে আমি ধন্যবাদ জানাই, তাদের দীর্ঘ জীবন আর সুস্থতার জীবন কামনা করি। আর তার সৈনিক হিসাবে এখানে যারা রয়েছেন সেনাপতি, বিভিন্ন এলাকার, কেউ ব্লক স্তরে, কেউ পঞ্চায়েত, কেউ বুথ স্তরের, তাদের এই লড়াই সংগ্রামকে আমি স্যালুট জানিয়ে, আর আপনাদের মতো যত মানুষ এখানে আছেন, আপনি মনে করেন আপনার এক একটা বুলেটের দানা, একটা বুলেটের দানা, একটা দানা দিলে বাঘের পাঁজরে একটা যাবে, দুটো টিকার করলে দুটো দানা যাবে, তিনটে দিলে বাঘের পাঁচরা ঝাঁঝরা হবে। আপনারা যারা আছেন সবাই এক একটা বুলেটের দানা, ওই আপনার ইভিএম মেশিনে জোড়া ফুলে একবার করে টিপবেন, আর এক একটা বুলেট নরেন্দ্র মোদী আর অমিত শাহর বুকের পাঁচরা ঝাঁঝরা করে দেবে। পশ্চিমবঙ্গের যত বেশি পরিমাণ জোড়া ফুলের বটন টেপবেন, তত বেশি বুলেটে তাদের পাঁচরা ঝাঁঝরা হবে। জিন্দগিতে আর পশ্চিমবঙ্গে কখনো ভোট করার যেন তাদের আর ইচ্ছা না হয়, সেইভাবেই করতে হবে। শুধু জেতাটাই বড় কথা নয়, ভোটে জেতাটাই বড় কথা নয়, তাদেরকে নাকানি চুমারি খাইয়ে বাংলা থেকে ঝেঁটিয়ে পার করার জন্য আপনার ওই বোতামটা রাইফেলের গুলির চাইতে বাঘ তাড়াবার জন্য বেশি শক্তিশালী হবে। এইটা ভুল না করে সঠিক সিদ্ধান্ত ভাবনা চিন্তা করে যদি সিদ্ধান্ত নেন, তবে আমরা ভালো থাকতে পারবো। আপনাদের মতো এক একটা বুলেটের দানার প্রতি আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে আমার ছোট্ট আলোচনা এখানে শেষ করছি। জয় হিন্দ, খোদা হাফেজ।